নাগরাজ দেখো, আকাশ কি ঘন কালো মেঘে ঢেকে গেছে। আমরা তো অনেক ফল কুড়িয়েছি, চলো এবার গুহায় চলে যাই। দাঁড়াও নাগিন, আর কয়েকটা ফল কুড়িয়ে নিয়ে আসি। তোমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে, তাই তোমাকে বেশি ফল খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। এরপর নাগরাজ আবারও কিছু ফল কুড়াতে থাকে এবং ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে তারা গুহাতে ফিরে আসে। কানক, আমার সাথে সাথে সাঁতার কাটার চেষ্টা কর, দেখবি তুইও আমার মতো সাঁতার কাটতে পারবি। আচ্ছা ঠিক আছে পারুল, আমি চেষ্টা করছি, কিন্তু আমি যদি পুকুরের গভীরে গিয়ে ডুবে যাই তখন আমাকে কে বাঁচাবে? আমরা তো বেশি গভীরে যাব না, পুকুরের ধারের কাছেই সাঁতার কাটবো। আমি তো আজ খুব তাড়াতাড়ি শিকার পেয়ে গেলাম। যাই বাবা, আর দেরি না করে শিকার দুটোকে ধরে ঘাড় মটকে ফেলি। এই ছানারা, তোমরা বুঝি পুকুরে সাঁতার কাটা শিখছো? হ্যাঁ মাসি, তুমি একদম ঠিক ধরেছো। কিন্তু পুকুরের ধারে সাঁতার কাটলে তো শিখতে পারবে না। ভালো করে সাঁতার কাটা শিখতে হলে পুকুরের গভীরে যেতে হবে, বুঝেছো? কিন্তু মাসি, গভীরে যেতে যে খুব ভয় করে, যদি একবার পানিতে ডুবে যাই তাহলে যে আর উঠতে পারবো না। আরে পাগল, আমি থাকতে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা আমার হাতে উঠে বসো, আমি তোমাদেরকে গভীরে নিয়ে যাব আর সাঁতার শেখাবো। তুমি সত্যি বলছো? কি মজা, কি মজা! এরপর পারুল আর কনক যেই না ডাইনির হাতের উপরে উঠে বসে, ঠিক তখনই ডাইনি তার আসল রূপে ফিরে আসে। আর সে উড়ে উড়ে একটা গাছের উপরে এসে বসে পড়ে। একে তুমি ডাইনি, আমাদের ছেড়ে দাও, আমরা পুকুরে সাঁতার কাটবো, আমাদের ছেড়ে দাও। তুমি একটা মিথ্যুক, আমাদের মিথ্যে বললে গাছের উপরে নিয়ে এসেছো। তোদের সাহস তো কম নয়, আমার কাছ থেকে আমাকে মিথ্যুক বলছিস? জানিস এখন আমি তোদের কি করব? এখন তোদের ঘাড় মটকে রক্ত মাংস সব চিবিয়ে খাবো। না ডাইনি মাসি, তুমি আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো মিথ্যুক বলবো না। আমি হলাম রাক্ষসী ডাইনি, আর আমি যাকে একবার ধরে ফেলি তাকে আর ছেড়ে দেই না। আর আমি তো এই বনে এসেছি কচি পাখি শিকার করতে, এভাবে এক এক করে বনে সব কচি পাখিকে মেরে ফেলবো। এসব বলে ডাইনি পারুল আর কনকের ঘাড় মটকে দেয় এবং সেখানে বসেই তাদের মাংসগুলো খেতে থাকে। তখনই সেই পথ দিয়ে টোনা উড়ে যেতে এই সব কিছু দেখতে পায় আর সে অবাক হয়ে যায়। এ কি সর্বনাশা কাণ্ড দেখছি আমি! ওই শয়তান ডাইনি যে পারুল আর কনককে মেরে ফেলেছে। এখন এ কথা আমি ওদের বাবা মাকে কি করে বলবো? না না, আমি কিছুতেই বলতে পারবো না। আমি বরং বনের বাকি পাখিদের সতর্ক হতে বলি। ইগলি দিদি, ও ইগলি দিদি, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে আমার। আরে টোনা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? ইয়ে মানে, আমাদের বনে এক ডাইনি এসেছে। আমি আসার সময় দেখলাম পারুল আর কনকের ঘাড় মটকে রক্ত মাংস খাচ্ছে, আর বলছে সে নাকি এ বনে সব কচি পাখিদের খেয়ে ফেলবে। তাই বলি তোমার ছানাকে সাবধানে রেখো, কখনো বাইরে বের হতে দিও না। আরে কি সব বলছিস? ডাইনির এত বড় সাহস, এই বনের ছানাদের ধরে খাবে? তুই হয়তো ভুল দেখেছিস, আমি ডাইনিকে বিশ্বাস করি না। এখন বিরক্ত না করে এখান থেকে চলে যা তো, যত সব। ইগলির মুখে এমন কথা শুনে টোনা সেখান থেকে চলে যায় আর
আর বনের সবাইকে ডাইনির কথা বললে কেউ টোনার কথা বিশ্বাস করে না, আর সবাই টোনাকে তাড়িয়ে দেয়। আর টোনা এরপর বাড়িতে চলে আসে এবং টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি কি সব বলছো? আমি তো আজই একটা ডিম দিয়েছি। তার মানে ডিম থেকে ছানা বের হলেই ওই ডাইনি আমাদের ছানাকে মেরে ফেলবে? মেরে ফেলতেও পারে, কারণ আমাদের যে ভাঙাচোরা বাড়ি, এই বাড়িতে ডাইনি খুব সহজেই ঢুকতে পারবে। তাই বলি কি টুনি, আজই আমরা আমাদের ডিমকে নদীতে ভাসিয়ে দেই। কিন্তু টোনা, আমি ছানাকে ছাড়া কি করে থাকবো? এতদিন পর একটা ছানার মুখ দেখবো, সেটাকেও হারিয়ে ফেলবো। এছাড়া যে কোনো উপায় নেই টুনি। যদি ভাগ্যে থাকে তাহলে ঠিক একদিন আমরা আমাদের ছানাকে ফিরে পাবো। নাগরাজ, বাহিরে যেভাবে বৃষ্টি হচ্ছে, না জানি কখন বজ্রপাতে আমাদের ডিমটা ভেঙে যায়। নাগিন, তুমি এত চিন্তা করছো কেন? বজ্রপাত হলেও আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের গুহা মজবুত আছে। আমি ডিম পাহারা দিচ্ছি, তুমি এখন বিশ্রাম করো তো। যাও, এখনই বিছানায় শুয়ে পড়ো। ঠিক আছে নাগরাজ, তুমি ভালো করে পাহারা দাও। এসব বলে নাগিন বিশ্রাম করতে চলে যায়, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে নাগিন বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ে, আর হঠাৎই বজ্রপাতের বিকট শব্দে নাগিনের ডিমটা ফেটে যায়। এ কি, নাগিনের কথাই তো সত্যি হলো। বজ্রপাতের বিকট শব্দে যে ডিমটা ফেটে গেল। এখন নাগিন যদি এই ডিমটা দেখে তাহলে তো চিন্তায় মরে যাবে। না না, যেভাবেই হোক না কেন একটা ডিম এনে এখানে রাখতে হবে। বৃষ্টিটা তো কমেছে, আমি বরং এখনই ডিমের খোঁজে বেরিয়ে পড়ি। ওই তো নদীর পাড়ে একটা হাড়ি দেখা যাচ্ছে। ওই হাড়িটা নিয়ে ডিম খুঁজতে চলে যাই। ডিম পেলে হাড়ির ভেতরে করে নিয়ে আসতে পারবো। এ কি, এই হাড়িতে ডিম কি করে এলো? সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করতে ডিমটা পাঠিয়েছে। যাই হোক, ভালোই হলো। আমি বরং তাড়াতাড়ি ডিমটা নিয়ে গুহায় চলে যাই। এরপর নাগরাজ হাড়িটা নিয়ে গুহায় চলে যায়, আর এভাবেই 2 দিন কেটে যায়। নাগরাজ দেখো, আমাদের ডিমের রংটা অন্যরকম হয়েছে। তাহলে তো কিছুক্ষণের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। হ্যাঁ নাগিন, আমারও তাই মনে হচ্ছে। নাগিন, আমার শরীরটা ভালো লাগছে না, তাই বলি কি জঙ্গল থেকে তুমি 2টো নরম ফল কুড়িয়ে নিয়ে এসো। ছানা বের হলেই নরম ফল খেতে দিতে হয়। আচ্ছা ঠিক আছে নাগরাজ। এরপর নাগিন ফল আনতে চলে যায়, আর কিছুক্ষণ পরে ডিম থেকে একটা পাখির ছানা বের হয়। ওমা, এটা তো পাখির ছানা। না না, আমাকে তাড়াতাড়ি এর রূপ পাল্টে দিতে হবে, নয়তো নাগিন দেখে ফেললে কষ্ট পাবে। এরপর নাগরাজ জাদু শক্তি দিয়ে টুনি ছানাকে নাগিন ছানা বানিয়ে দেয়। নাগিন ছানা তো বানিয়ে দিলাম, কিন্তু একে যদি বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে তো আবার পাখির ছানা হয়ে যাবে, কারণ সূর্যের আলোতে পড়লেই সব জাদুশক্তি হারিয়ে যাবে। না, আমাকে সবসময় এই ছানার পাশে থাকতে হবে। নাগরাজ, তুমি কার সাথে কথা বলছো? এ কি, আমাদের ছানা বের হয়েছে। দেখেছো আমাদের ছানা কত মিষ্টি হয়েছে, একদম আমার মতো। হ্যাঁ নাগিন, তুমি একদম ঠিক বলেছো। ফলগুলো দাও তো, ছানাকে খাইয়ে দেই। এরপর নাগরাজ ছানাকে ফল খাওয়াতে থাকে, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নাগরাজ, জঙ্গলের মধ্যে আর ফল পড়ে থাকে না, সব ফল গাছে ঝুলে আছে। আমি তো গাছ থেকে ফল পাড়তে পারি না, তাই বলি কি তুমি আর জঙ্গলের গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু শোনো, তুমি যেন আমাদের ছানাকে বাইরে বের করো না। সাপুরে দেখলে কচি ছানাকে ধরে নিয়ে যাবে। মা, আমি বাইরে যাব। ডিম থেকে বের হওয়ার পরেও তোমরা আমাকে বাইরে নিয়ে যাও না কেন? আজ বাইরে নিয়ে যাও না আমাকে, না হলে কিন্তু আমি একটা ফলও খাবো না। আচ্ছা ঠিক আছে মা, চল, কিন্তু বেশি দূরে যাওয়া যাবে না, গুহার আশেপাশেই থাকতে হবে। এরপর নাগিন ছানাটাকে নিয়ে বাইরে চলে আসে,
আর ছানার উপর সূর্যের আলো পড়তে ছানাটি পাখি রূপে ফিরে আসে। এ কি মা, তোর পাখি রূপ হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাগিন, তোমাকে নিষেধ করার পরেও ওকে নিয়ে বাইরে এসেছো কেন? ও খুব জেদ করছে, তাই ওকে বাইরে নিয়ে এসেছি। কিন্তু ওর রূপ এমন হলো কেন নাগরাজ? মনে হচ্ছে তুমি সব জানো, আমাকে সব খুলে বলো নাগরাজ। এরপর নাগরাজ নাগিনকে সব কথা খুলে বলে। নাগরাজ, তুমি আমার কাছে এত কিছু লুকিয়ে কাজটা ঠিক করনি। আমার ছানা বেঁচে নেই বলে কি অন্যের ছানাকে নিয়ে থাকবো? ওর বাবা মা তো ওর জন্য কান্না করছে। চলো পাখি রাজ্যে গিয়ে ওর বাবা মাকে খুঁজে বের করি। টোনা, আমি কেন যে তোর কথা শুনলাম না? আজ যদি তোর কথা শুনে আমার ছানাকে লুকিয়ে রাখতাম, তাহলে ওই ডাইনি আমার ছানাকে খেতে পারতো না। কি হয়েছে? তোমরা সবাই এভাবে কাঁদছো কেন? আর এই ছানাকে আমরা ডিমের মধ্যে থাকতে কুড়িয়ে পেয়েছিলাম। দেখো তো, এটা কি তোমাদের ছানা? তাই নাকি? তোমরা কি হাড়ের ভেতরে ডিমটা পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হাড়ির ভেতরে পেয়েছিলাম। তোমাদের ছানাকে বাড়িতে নিয়ে যাও, আর আমার জাদু শক্তি দিয়ে এক্ষুনি ওই ডাইনিকে ধ্বংস করে দেব। এরপর টোনাটুনি তাদের ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর নাগরাজ তার জাদু দিয়ে ডাইনিকে তার সামনে নিয়ে আসে। এই নাগরাজ, তোর এত বড় সাহস আমার কাজে বাধা দিতে এসেছিস? এক্ষুনি তোকে শেষ করে দেব। সেই সুযোগ যে তোর হাতে নেই ডাইনি। এ কথা বলে নাগরাজ ডাইনির শরীরে আগুন লাগিয়ে দেয়, আর ডাইনি সেই আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। বৌমা, বৌমা, তোমাদের রান্না হলো? আমার যে খুব খিদে পেয়েছে। এই তো মা, রান্না হয়েছে তো, আপনি খেয়ে নিন মা, তাড়াতাড়ি খেয়ে নিন। মাফ করবেন মা, আমাদের রান্না দেরি হয়। আপনি ক্ষুধার জ্বালায় কতই না কষ্ট করেছেন। কই আর কষ্ট করতে গেলাম মা, আমি খাবার চাইতেই তো তোমরা খাবার এনে সামনে দিলে। তোমাদের মতো বৌমা পেয়ে আমি অনেক খুশি। আমি যে তোমাদের শাশুড়ি এটা তোমরা মনেই করো না, নিজের মায়ের মতোই ভালোবাসো। মা, এই কথা আর বলবেন না যে আপনি আমাদের শাশুড়ি, তাহলে আমাদের খুব খারাপ লাগে। আপনি তো আমাদের নিজের মা, তাই নিজের মাকে তো নিজের মতো করে ভালোবাসতে হবে। এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিন তো। মা, আপনি তো খেয়েছেন, এবার বিশ্রাম করুন। ঘরে পানি শেষ হয়েছে, আপনার ছেলেরা আবার খেতে চলে আসবে, তাই আমি পানি আনতে যাই নদীতে। ঠিক আছে মা, যাও তোমরা, তাড়াতাড়ি এসো। মুন্নি, আমার শরীরটা যে খারাপ লাগছে, আর উঠতে ইচ্ছে করছে না। তাহলে কি করে কলস ভর্তি করে পানি নিয়ে বাড়িতে যাব বলতো? দিদি, আমি থাকতে তুমি কেন এত চিন্তা করছো বলো তো? তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম করো, তাহলে শরীর ভালো লাগবে। আর আমি 2 কলসে করে পানি নিয়ে আসছি। তুই 2 কলস একসাথে নিয়ে আসতে পারবি তো? তোর কষ্ট হবে না? আরে দিদি, এ নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক পারবো। এরপর মুন্নি 2 কলস নিয়ে চলে যায়। আর এসব কাকুলিকা গাছের ডালে বসে দেখছিল। আদি খেতা, এদের এত মিল যে কোথা থেকে আসে আমার একদম ভালো লাগে না। বনে আরো পাখি আছে, কারো মাঝে এমন 2 ভাইয়ের বউদের সাথে এত মিল নেই। আর তোদের এত মিল কোথা থেকে যে আসে কে জানে বাপু। তোদের মাঝে আমি ঝগড়া বাঁধিয়ে ছাড়বো। আরে টুনি, তুমি যে পানি আনতে গেলে না? মুন্নি একাই 2 কলস নিয়ে গেল যে। আমার শরীরটা খারাপ লাগছে গো কাকুলি দিদি, তাই তো মুন্নি পানি আনতে গেল 2 কলস নিয়ে। এমনি কি আর পানি আনতে গেল? সুযোগ পেয়েছে, সুযোগ, বুঝেছো? বাড়িতে গিয়ে বলবে আমি অনেক বেশি কাজ করি, তাই সংসারে আমার অধিকার বেশি। এসব বলে পুরো সংসারটা নিজের করে নিবে, বুঝেছো? তখন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কি বলছো এসব কাকুলি দিদি? মুন্নি অনেক ভালো, ও কখনো এসব কাজ করবে না। ও আমাকে আপন বোনের মতো দেখে, আমি ওকে আপন বোনের মতো দেখি, বুঝেছো? এই যুগে কারো ভালোর জন্য কিচ্ছু বলতে নেই বাপু, ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বলেছি। এত বিশ্বাস করা যায় না কাউকে, বুঝেছো? যাই হোক, আমি এখন যাই। আহারে মুন্নি, কি
কি কষ্ট তোমার। তোমার কষ্ট দেখে আমার খুব মায়া হচ্ছে জানো। এত কষ্ট করে যে দুটো কলস ভরেছো, এখন বয়ে নিয়ে যাবে কি করে? টুনিকে সাথে নিয়ে আসতে পারোনি? টুনি দিদি তো এসেছে, অর্ধেক রাস্তা পর্যন্ত এসে দিদির শরীর নাকি খারাপ করেছে, তাই তো দিদিকে ওখানে বসিয়ে রেখে এসেছি। বুঝি গো, সব বুঝি। তোমাদের আগে থেকে সংসার করে আসছি আমি, বুঝতে পেরেছো? ওসব নাটক করে, নাটক, বুঝলে? শরীর খারাপ টারাপ কিচ্ছু নয়। তুমি 2 কলস পানি নিয়ে গেলে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। তুমি বাড়ির ছোট বউ, তাই তোমাকে দিয়ে শুধু খাটিয়েই নিবে, বুঝেছো? বাড়ি থেকে রাস্তা পর্যন্ত একসাথে এসেছে, কারণ সবাই দেখবে যে। আর যেই দেখেছে কেউ নেই, আর অমনি শরীর খারাপের অভিনয় করেছে, বুঝলে? না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। দিদি এমন করতেই পারে না। আমার দেরি হয়ে যাচ্ছে কাকুলি দিদি, আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তবে তোমার ভালোর জন্য কিন্তু বলেছি। এসেছিস? এখন দে আমাকে কলস একটা দে, আমার শরীর এখন ঠিক হয়ে গেছে। তার মানে কাকুলি দিদি কি সত্যি বলেছে? এই সব কি তবে মিথ্যে? না না, এসব হতেই পারে না। তোমরা এসেছো, সে কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। তা আজ পানি আনতে এত দেরি হলো কেন? এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, ও আচ্ছা, তাই নাকি? তোমরা যে আলাদা মায়ের সন্তান বোঝাই যায় না। তোমাদের মাঝেও এত মিল যে আপন বোনের মতো সম্পর্ক। আমি চাই এমন মিলেমিশে আমরা সবাই সারা জীবন একসাথে থাকতে পারি। হ্যাঁ গো টোনা, আমিও চাই। চলো তবে এবার তোমাদের খেতে দেই। এরপর সবাই ঘরে চলে যায়। এভাবেই তাদের মিলেমিশে দিন কাটছিল। টুনি আবারও একদিন অসুস্থ হয়ে যায়। মনি, তুই একটু ঘরে কাজগুলো কর, আমি যে বিছানা থেকে উঠতেই পারছি না রে। ঠিক আছে দিদি, তোমার উঠতে হবে না, আমি সব কাজ শেষ করছি। এরপর মনি রান্নার কাজ করতে থাকে। রান্না শেষ করে থালা বাসন মাজতে থাকে। তখনই সেখানে কাকলি কাক চলে আসে। আরে মুন্নি, তুমি একাই থালা বাসন মাজছো যে? টুনি কোথায়? শরীর খারাপের অভিনয় করছে না তো? না মানে দিদির সত্যি শরীর খারাপ, তাই তো আমি থালা বাসন মাজছি। বলেছিলাম না, ওগুলো শরীর খারাপ টারাপ কিচ্ছু নয়, সব অভিনয় করছে, বুঝলে? সব অভিনয়। আমার কথা এখন বুঝছো না তো? একদিন ঠিক বুঝবে। তোমাকে দিয়ে ধীরে ধীরে বাড়ির সব কাজ করিয়ে নিবে। তাই বলি কি, সময় থাকতে নিজেকে নিয়ে ভাবো, বুঝলে? তুমি বরং এক কাজ করো, তুমি একসাথে না থেকে আলাদা হয়ে যাও, তাহলে তোমার কষ্ট করে এত কাজ করতে হবে না, কাজ অনেক কমে যাবে। এই দেখো কতগুলো থালা বাসন মাজতে হচ্ছে তোমাকে, আর আলাদা হলে শুধু কটা থালা বাসন মাজতে হবে। যাই, তোমার শাশুড়ির সাথে একটু দেখা করে আসি। কাকুলি দিদি তো ঠিকই বলেছে, আমার এত কাজ করতে হবে না তাহলে। আর টুনি দিদি মনে হয় এভাবেই আমাকে দিয়ে কাজ করাবে, আর নিজে রানীর মতো শুয়ে থাকবে। না না, এ আমি কিছুতেই হতে দিব না। আজকেই সবার সামনে আমি বলবো আমাদের আলাদা করে দিতে। টুনি, তুমি নাকি অসুস্থতার অভিনয় করছো কাজ করার ভয়ে? আচ্ছা, নাকি ইচ্ছে করে শুয়ে আছো? মুন্নি তো বাইরে এসবই বলছে, আর থালা বাসন মাজছে। তোমাকে তো মুন্নি দেখতেই পারে না, জানো? তোমার নামে বনের পাখিদের অনেক কিছু বলে, আমাকেও বললো। তাই বলি কি, তোমরা আলাদা হয়ে যাও, তখন আর এসব কথা শুনতে হবে না তোমার। আমি তবে আসি গো এবার, তোমায় দেখে অনেক মায়া হলো, তাই কথাগুলো বললাম। এই বলে কাকলি চলে যায়। আর টুনি ভাবতে থাকে, মুন্নি এসব বলে বনের পাখিদের। ঠিক আছে, আজ টোনা আসলে আলাদা হতে বলবো। আমি তোমাদের একটা কথা বলতে চাই। আগে আমি বলছি, আমাদের আলাদা করে দাও, আমরা আলাদা খেতে চাই, কারণ আমার একা একা এতগুলো কাজ করতে ভালো লাগে না। আমি সব বুঝে গেছি টুনি দিদি, তুমি অসুস্থতার অভিনয় করে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাবে। হ্যাঁ, আমিও এটাই চাই, কারণ মনের এসব কথা শুনতে আমার ভালো লাগে না।
আলাদা হলে যে যার কাজ করবে, কোনো ঝামেলা নেই। কি ব্যাপার বৌমা, তোমাদের কাছে এটা আশা করিনি। এসব কি বলছো তোমরা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমাদের এত ভালো সম্পর্ক তোমরা নষ্ট করলে কি করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বলছো? আমরা তো মাত্র 2 ভাই, আর তো আর কেউ নেই যে আমরা আলাদা হব। আমিও আলাদা হতে চাই না, আমরা 2 ভাই একসাথেই থাকতে চাই। আমাদের আলাদা করে না দিলে এ বাড়ি ছেড়ে চলে যাব। না না বৌমা, তোমাকে যেতে হবে না। বাবা টোনা, তুই বরং আলাদা করেই দে, কিন্তু আমাকে কে খাওয়াবে বাবা? কেন মা, আপনি আমাদের মধ্যে একদিন খাবেন আর মুন্নিদের মধ্যে একদিন খাবেন, তাই তো আপনার চলে যাবে। এভাবেই মুন্নি ও টুনি আলাদা হয়ে যায় আর মিনু বৃদ্ধা 2 ছেলের মাঝে খেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা আর রকি তাদের বউদের বলে, টনি, আমরা 2 ভাই কাজের জন্য অনেক দূরের বনে যাচ্ছি। 2-3 দিন কাজ করব ভাবছি। মায়ের এখন বয়স হয়েছে, কখন কি অবস্থা হয় শরীরের বলা যায় না। তুমি মায়ের খেয়াল রেখো, বুঝেছো? ঠিক আছে গো, তুমি যাও, মাকে নিয়ে চিন্তা করো না, আমি দেখে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবো। এবার নিশ্চিন্তে যাও তো তোমরা। এরপর রকি আর টোনা চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন মিনুর শরীর অনেক অসুস্থ হয়ে যায়। বৌমা, বৌমা, তোমরা কোথায়? এদিকে এসো, আমার যে খুব খারাপ লাগছে। হ্যাঁ মা, বলুন কি হয়েছে আপনার, ডাকছেন কেন? বৌমা, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমার মাথায় পানি দিয়ে দাও তো। মা, আমার ঘরে অনেক কাজ পড়েছে, মুন্নিকে ডাকুন তো, আমার সময় নেই। মুন্নি বৌমা, এদিকে এসো না গো। কি হয়েছে মা, ডাকছেন কেন? বলুন কি বলবেন। এরপর মিনু মুন্নির কাছে মাথায় পানি দিয়ে চাইলে মুন্নিও টুনির কথা বলে চলে যায়। এভাবেই দুজন দুজনের প্রতি হিংসা করে মিনুকে কোনো সাহায্য করে না। আর যত সময় যায় মিনুর অসুস্থতা বাড়তেই থাকে। এমন অসুস্থতা নিয়েই মিনুর সেই দিনটা কেটে যায়। পরের দিন মিনু আবারও টুনিকে ডাকে। বৌমা, ভেবেছিলাম সামান্য জ্বর এসেছে, এমনি সেরে যাবে, তা দেখছি যত সময় যাচ্ছে জ্বর কিছুতেই থামছে না। মাথায় পানি দিয়ে দিলে হয়তো জ্বরটা কমবে, কিন্তু তোমরা সেটাও দিয়ে দিলে না। এবার একটু দোকান থেকে ঔষধ এনে দাও না বৌমা। আমি যদি ঔষধ এনে দিই তাহলে তো আমার টাকা কমে যাবে আর মুন্নিদের টাকা থেকেই যাবে। না না, আমি পারবো না। না মানে মা, আপনার ছেলে তো আমাকে কোনো টাকা দিয়ে যায়নি, এখন কিভাবে ওষুধ এনে দিব? মুন্নিকে হয়তো দিয়েছে, আপনি বরং মুন্নিকে বলে দেখুন। মা, আমাকেও আপনার ছেলে টাকা দিয়ে যায়নি, টাকা থাকলে ওষুধ এনে দিতাম। সব আমার ঘাড়ে চাপাতে চাও তাই না? আমি আগে বোকা ছিলাম, আমি এখন আর বোকা নই। এভাবে মিনুকে 2 বউয়ের মধ্যে কেউই ওষুধ এনে দেয় না আর শরীরের যত্নও নেয় না। এভাবেই দিনরাত কেটে যায়। মিনুর শরীরে অনেক বেশি জ্বর আসে আর মিনু কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। কি ব্যাপার, মা তো আজ ডাকছে না, এত বেলা হয়ে গেছে, দেখি তো একবার ঘরে যাই। এরপর টুনি মিনুর ঘরে যায় আর মিনুকে ডাকতে থাকে। মা, মা, আজ এখন ডাকছে না যে? জ্বর কি বেশি হয়েছে নাকি? কি ব্যাপার, মা তো কোনো কথা বলছি না। এরপর টুনি মুখে হাত দিয়ে দেখে মিনু আর বেঁচে নেই। এ কি মা, আপনি আমাদের এভাবে ছেড়ে চলে গেলেন? মুন্নি, মুন্নি, এদিকে আয়, মা যে আর নেই। আজ আমাদের দুজনের হিংসার জন্যই যে মাকে হারাতে হলো। আমি জানতাম না যে মা জ্বরে এভাবে মারা যাবে।
মা! দিদি, আমরা এখন রকিদের কি জবাব দিব? আমাদের দেখে রাখতে বলেছিল, কিন্তু আমরা তো দেখে রাখতে পারলাম না মাকে। ঠিক সেই সময় সেখানে টোনা আর রকি চলে আসে। কি হয়েছে তোমাদের? তোমরা কি দেখে রাখার কথা বলছো? এ কি, মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? টোনা, মা যে আমাদের ছেড়ে চলে গেছে, না ফেরার দেশে। না, এ হতে পারে না। মা, তুমি আমাদের একা করে যেতে পারো না। মা, তোদের আমি মাকে দেখে রাখতে বলেছিলাম, তোরা কেন দেখে রাখিসনি? হ্যাঁ গো, আমি স্বীকার করছি, আজ আমাদের জন্যই মা মারা গেছে। মা আমাদের কাছে ওষুধ কিনে চেয়েছিল, আমরা ওষুধ এনে দেইনি, দুজনে দুজনের উপর চাপিয়ে দিয়েছি, কেউ সাহায্য করিনি। টোনা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। কি, তোরা এভাবে আমার মাকে মেরেছিস? তোদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যা, এক্ষুনি তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, এক্ষুনি চলে যা তোরা, এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা। দিদি, কাকুলি কাক যদি আমাকে তোমার সম্পর্কে উল্টোপাল্টা কথা না বলতো, তবে কখনোই আমরা আলাদা হতাম না, আর মাকেও হারাতাম না। হ্যাঁ রে মুন্নি, আমাকেও কাকুলি যদি করুণামি ওসব না বলতো, তাহলে আমিও আলাদা হতাম না। আসলেই অন্যের কুবুদ্ধি শুনে নিজের পরিবারে অশান্তি ডেকে আনা ঠিক নয়, এতে নিজেদেরই ক্ষতি হয়। এক জঙ্গলে মিনু টুনটুনি তার ছেলে টোনাকে নিয়ে থাকতো। মিনু টুনটুনি টোনার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছে। উফ, আমার অনেক দিনের সাধনা আজ পূর্ণ হলো। বাবা টোনা, আমি তোর বিয়ে ঠিক করেছি আমার ছোটবেলার শোয়ের মেয়ে টুনির সাথে। ওরা গ্রামে থাকে, আর টুনি অনেক ভালো একটা মেয়ে, ভদ্র, নম্র আর গুণবতী একটা মেয়ে। মা, এটা কি করেছো তুমি? শেষমেশ তুমি কিনা আমার জন্য গ্রামের মেয়েকে ঠিক করলে। মা, গ্রামের মেয়েরা অশিক্ষিত, মূর্খ আর গেঁয়ো স্বভাবের হয়। আমি কিছুতেই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারবো না। আর গ্রামের মেয়ে তো বিয়ের সময় কোনো যৌতুকও নিয়ে আসতে পারবে না, তাই না? কি কি বলি তুই? তুই যৌতুক চাস? যৌতুক দিয়ে বিয়ে করবে মানেটা কি? হ্যাঁ শোন, আমার টুনিকে ভীষণ পছন্দ হয়েছে, তাই তোকে টুনিকেই বিয়ে করতে হবে, আর কোনো যৌতুক নিয়ে নয়। আর শোন, যদি তুই টুনিকে বিয়ে না করিস, তবে কিন্তু তুই এই বাড়িতে থাকতে পারবি না, বলে দিলাম। মিনু টুনটুনির এমন কথা শুনে টোনা বাধ্য হয়ে টুনিকে বিয়ে করতে রাজি হয়। আর কিছুদিন পরে টোনা টুনিকে বিয়ে করে নিয়ে আসে। টোনা আর টুনির বিয়ের কিছুদিন পরেই মিনু টুনটুনি মারা যায়। আর মিনু টুনটুনির মৃত্যুর পরেই টুনির দুঃখের দিন শুরু হয়। টোনা, তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, তুমি ঠিক মতো বাসাতেও আসছো না, আবার আমি কি খাচ্ছি না খাচ্ছি সেদিকেও তোমার কোনো খেয়াল নেই, আর ঘরে কোনো বাজার নেই সেদিকেও তোমার কোনো খেয়াল নেই। বলো তো টোনা, তোমার কি হয়েছে? দেখো, সকাল সকাল আমার কানের মাথা খাবে না বলে দিলাম। আর আমি তোমার খোঁজ খবর রাখতে যাব কেন? তুমি আমার কে শুনি? তুমি এসব কি বলছো টোনা? আমি কে মানেটা কি? আমি তোমার বিয়ে করাবো, বুঝেছো তুমি? আর আমার সব দায়িত্ব তোমার, আর আমার খাওয়া পড়া খেয়াল রাখার এই সব দায়িত্ব তোমার। হা 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 হা, তুমি আমায় অনেক বড্ড হাসালে টুনি। আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি তো মায়ের চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু এখন তো আর মা বেঁচে নেই, আর তাই তোমার দায়িত্ব আমার নেই, তাই তোমার দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝেছো? এসব কথা বলে টোনা চলে যায়। আর টোনার এসব কথা শুনে টুনি ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে। টোনার অবহেলা সহ্য করে এভাবেই টুনির দিন কাটতে শুরু করে। আরে টোনা যে, তা বন্ধু, আজকাল তুই থাকিস কোথায় বলতো? তোকে কেন জানি চোখেই পড়ে না। তাছাড়া আমার বিয়েতে তোকে আর তোর বউকে নিমন্ত্রণ করলাম, কিন্তু তুই তো তোর বউকে নিয়ে আসলি না কেন রে? কি হয়েছে? সেসব কথা আর বলিস না কালু, আসলে মনটা ভালো ছিল না, তাই আসিনি। আমার বউ মানে ওই গেও ভূতকে নিয়ে তো কোথাও যাই না আমি। যাই হোক, তোর বিয়ে কেমন কাটলো? আর যৌতুক কেমন দিল তোর শ্বশুর বাড়ি থেকে? আরে বন্ধু, সে কথা আর বলিস না তুই। আমি তো অনেক ভাগ্যবান রে,
আমি যেমন যৌতুক আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ যৌতুক পেয়েছি। যাকগে টোনা, আমার একটু কাজ আছে রে, আমি চললাম তবে। এই কথা বলে কালু কাক চলে যায়। আর কালু কাকের এত যৌতুক পাওয়ার কথা শুনে তো টোনার মাথা ঘুরে যায়। আর রেগে টোনা বাসায় ফিরে যায়। ও মা, টোনা ফিরেছো তুমি? তা বলছি টোনা, আমার না বড্ড খিদে পেয়েছে। তুমি কি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দাও দাও, আমায় একটু খাবার দাও। আহারে, শখ কত! তুই ভাবলি কি করে যে আমি তোর জন্য খাবার নিয়ে আসবো? তুই বিয়ের সময় বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছিস, হ্যাঁ, যে আমি তোর দায়িত্ব নিব? অথচ আমার বন্ধু কালু কাক সেদিন বিয়ে করলো, কিন্তু কত যৌতুক পেয়েছে ও, আর আমি পেয়েছি ঘোড়ার ডিম। টোনা, তুমি যৌতুকের জন্য আমার দায়িত্ব নিবে না? তুমি এত লোভী টোনা, আর তোমার মন এত নিচু। ছি 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 টোনা, তোর তো সাহস কম নয়, তুই আমাকে লোভী বলছিস? তবে আজ তোর কপালে দুঃখ আছে। এই কথা বলে টোনা টুনিকে মারতে শুরু করে। আর টুনিকে অনেক মারার পর টোনা সেখান থেকে চলে যায়। আর তখনই টুনির বান্ধবী সুখী পায়রা টুনির বাসায় বেড়াতে আসে। একই সই, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর টুনি তার সব দুঃখের কথা সুখী পায়রাকে খুলে বলে। আর এসব কথা শুনে সুখী পায়রা অনেক কষ্ট পায়। তোর স্বামীর আচরণ সত্যি অনেক খারাপ রে। তুই তোর স্বামীকে মোটেও প্রশ্রয় দিস না। তুই প্রতিবাদ কর, নয়তো দিন দিন তোর স্বামী আরো উশৃঙ্খল হয়ে যাবে, আর যৌতুকের জন্য তোর উপর অত্যাচার করবে। তাই বলছি, এখন থেকে তুই সতর্ক হ। এসব বলে সুখী পায়রা দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। আর সুখী পায়রার কথায় টুনি কিছুটা সাহস পায়। এমনই একদিন অকারণে টোনা টুনিকে মারতে যায়। তখন টুনি বলে, খবরদার টোনা, খবরদার বলছি, তুমি ভুলেও আমার গায়ে হাত তুলতে আসবে না। তুমি এতদিন আমার ওপর অনেক অত্যাচার করেছো, আর সেসব আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। কিন্তু আর না টোনা, আমি আর তোমার অত্যাচার একদম সহ্য করব না। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলিস, আমার বিরুদ্ধে যাচ্ছিস? না, এই বাসায় আর তোর জায়গা হবে না। এক্ষুনি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। এসব কথা বলে টোনা টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি বাসা থেকে বেরিয়ে যায়। হায় ঈশ্বর, এবার আমার কি হবে? আমি তো আশ্রয়হীন হয়ে গেলাম। না, আমি এভাবে দমে যাব না। আমি গ্রামের মেয়ে, আমি তো বাঁশ কাঠ এই সব কিছুর কাজ জানি। আমি আমার আশ্রয় নিজে করব, আর নিজের পেটের খাবারও একাই জোগাড় করব। এসব ভেবে টুনি বাঁশ দিয়ে নিজের বাসা বানায়। এই তো একটা বাঁশের বাসা। কেউ আছো বাসায়? দয়া করে একটু সাড়া দাও, আমি যে বড্ড ক্ষুধার্ত, আমায় একটু খেতে দাও। কেউ আছো? বাইরে এসো। উল্লু প্যাঁচার এমন চিৎকার শুনে টুনি বাইরে আসে। আর ক্ষুধার্ত উল্লু প্যাঁচাকে দেখে বলে, আহারে, আপনার বোধহয় খুব খিদে পেয়েছে, তাই না? আপনি ঘরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। এরপর উল্লু প্যাঁচাকে টুনি ঘরে নিয়ে যায়। আর উল্লু প্যাঁচাকে নিজ হাতে রান্না করা খাবার খাওয়ায়। খাবার খেয়ে উল্লু প্যাঁচা অনেক সন্তুষ্ট হয়। বাহ, তোমার হাতের খাবার তো খুবই সুস্বাদু। এই খাবার যে কেউ খেলে মুগ্ধ হয়ে যাবে। কোনো রেস্টুরেন্টের থেকে এই খাবার কম নয়। সত্যি কথা, এমন সুস্বাদু খাবার আমি আগে কখনো কোনো রেস্টুরেন্টে খাইনি। আর খাবার খেয়ে বড্ড শান্তি পেলাম বাছা। তোমায় অনেক ধন্যবাদ। তবে বাছা, তোমার এমন সুন্দর রান্না আর এই সুন্দর বাঁশের ঘর আছে, তুমি চাইলে কিন্তু এটা বাঁশের রেস্টুরেন্ট করে দিতে পারো। তবে তোমার অনেক উন্নতি হবে। তবে চলি। এইসব কথা বলে উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু প্যাঁচার কথা শুনে টুনি ভাবে, এই উল্লু প্যাঁচা একদম ঠিক কথাই বলে গেল। আর আমি বা কেন বোকার মতো ঝিয়ের কাজ করছি? ছি ছি, আমি আর ঝিয়ের কাজ করব না। হ্যাঁ, আমি বরং সেটাই করব। আমি এই বাঁশের বাড়িতে রেস্টুরেন্ট দিব। এটা হবে আমার বাঁশের রেস্টুরেন্ট। এরপর টুনি তার ভাবনা মতোই কাজ করে। সে
তার বাড়ির সামনে বাঁশের রেস্টুরেন্ট ল্যাম্পেট লাগায়। আর টুনি বিভিন্ন রকমের খাবার রান্না করে সেই বাঁশের রেস্টুরেন্টে বিক্রি করতে শুরু করে। কি গো টোনা, তুমি এখনো ঘুমাচ্ছ? আজ তো আমাদের মনসা মন্দিরে যাওয়ার কথা। আমি ঘুম থেকে উঠে স্নান সেরে একেবারে তৈরি, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? ওঠো বলছি তাড়াতাড়ি। টুনির এমন চিৎকারে টোনা ঘুম থেকে ওঠে আর পুজো দিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। টুনি, আমি তৈরি, চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। এরপর টোনা আর টুনি মন্দিরে যাওয়ার জন্য রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ পর তারা মনসা মন্দিরে গিয়ে পৌঁছায়। আরে টোনা টুনি যে, আজ এত সকাল সকাল তোমরা পুজো দিতে এসেছো? তো বসো, আমি পুজোর ব্যবস্থা করছি। এরপর পুরোহিত উল্লু পেঁচা পুজোর ব্যবস্থা করে আর টোনা টুনি পুজো দেয়। মা টুনি, এই দুধের ঘটিটা নিয়ে তুই বাসায় যা। আজ মধ্যরাতে যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন তুই এই ঘটির দুধগুলো খাবি। যদি মা মনসা চান তবে তোর এই মন্দিরের পবিত্র দুধ খেলে তোর কোলে একটা সুন্দর ফুটফুটে ছানা আসবে। যা মা, দুধের ঘটিটা নিয়ে বাসায় চলে যা। এরপর টোনা আর টুনি ঘটি ভর্তি দুধ নিয়ে বাসায় ফিরে যায়। আর রাতে দুধ খাবে বলে টুনি দুধের ঘটিটা সযত্নে ঘরে রেখে দেয় আর টুনি নিজের কাজ করতে থাকে। এইদিকে হঠাৎই একটা বিষাক্ত সাপ এসে ঘটিতে রাখা দুধ থেকে কিছু দুধ খেয়ে চলে যায়। আর টুনিও মাঝরাতে সাপের এটো করে খাওয়া দুধ খেয়ে নেয়। মা মনসা, তুমি আবার উপর সহায় হও মা। এবার তুমি আমার ঘরে একটা ছানা দাও। ছানা ছাড়া যে আমার ঘরটা একেবারে শূন্য, একটু দয়া করো মা। এসব প্রার্থনা করার পর টুনি ঘুমিয়ে পড়ে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর হঠাৎই একদিন টুনি ডিম দেয়। টোনা, টোনা, এইদিকে এসো তাড়াতাড়ি, দেখে যাও কি ঘটনা ঘটেছে। টুনির এমন ডাক শুনে টোনার এক মুহূর্ত দেরি না করে টুনির কাছে আসে। আর টুনি ডিম দিয়েছে দেখে তো টোনার খুশির সীমা থাকে না। ও মা টুনি, তুমি তো দেখছি ডিম দিয়েছো। এবার বোধহয় আমার মনের আশা পূরণ হবে। এবার শুধু ডিমে তা দেয়ার পালা টুনি, তবে আমরা বাবা মা হব। এটা ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে সেটা তোমার বলে বোঝাতে পারবো না। এরপর টুনি ডিমে তা দিতে থাকে। আর কয়েকদিন পরেই টুনির ডিম ফুটে ছানা বের হয়। ছানা পেয়ে তো টোনা টুনির আনন্দের শেষ নেই। আর ছানাকে নিয়ে টোনা টুনি অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখতে দেখতে টোনা টুনির ছানা টুকি বড় হতে থাকে। একদিন টুকি বাসার সামনে বসে খেলছিল। আর তখনই সেখানে তান্ত্রিক কালু কাক আসে। এই যে ছোট্ট ছানা, তোমার বাবা মা কি বাসায় নেই নাকি? আমাকে একটু খেতে দে তো মা। না, বাবা মা বাসায় নেই, বাবা মা মন্দিরে গেছে পুজো দিতে। আর তুমি একটু বসো কাকু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে টুকি ঘরে যায় আর কিছু খাবার এনে তান্ত্রিক কালু কাককে দেয়। কালু কাকও খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। আর তার গুহায় গিয়ে ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম? ওই ছোট্ট ছানাটা তো মহাশক্তির অধিকারী। আমার তন্ত্রমন্ত্র তো এটাই বলেছে, কিন্তু কে ওই ছানা আমাকে তো জানতেই হবে। আর ওকে দেখে আমার এমনই বা কেন মনে হলো? না, ওই ছানার সম্পর্কে আমাকে জানতেই হবে। এরপর কালু কাক ধ্যানে বসে। আর ধ্যান করে অস্থির হয়ে কালু কাক চোখ খোলে। কি সাংঘাতিক ব্যাপার! আমার ধারণা তো একদম ঠিক, এই ছানা তো বিষকন্যা। আমি এতদিন যে বিষকন্যাকে মনে মনে এত খুঁজেছি, তাকে আমি চোখের সামনে পেয়েও চিনতে পারলাম না। না, একবার যখন ওই বিষকন্যাকে আমি দেখেছি, তো আর দেরি নয়, যে করেই হোক ওই বিষকন্যাকে আমি আমার কাছে নিয়ে আসবই, আর আমার উদ্দেশ্য হাসিল করব। এসব কথা বলে কালু কাক আবারও টুকিদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে হঠাৎই টোনাকে সাপে দংশন করে। আর সাপের দংশনের কারণে টোনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। টোনা, টোনা, এটা কি হয়ে গেল? টোনা, কি হলো তোমার? কথা বলো।
কথা বলো তুমি। টুকি, মা টুকি, এদিকে আয় মা। দেখ তোর বাবা কেমন জানি হয়ে যাচ্ছে। টুনির এমন চিৎকার শুনে টুকি তাড়াতাড়ি বাইরে আসে, আর বাইরে এসে দেখে টোনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সর্বনাশ মা, বাবাকে তো বিষাক্ত সাপে কেটেছে। আর সাপের বিষের কারণে বাবার শরীর এমন নীল হয়ে গেছে। তবে তুমি মোটেও ভেবো না মা, আমি থাকতে বাবার কিচ্ছু হবে না। আমি বাবাকে সুস্থ করে তুলবো। এ কথা বলে টুকি টোনার শরীর থেকে বিষ তুলে নেয়, আর টোনা সুস্থ হয়ে যায়। এসব কাণ্ড দেখে টুনি তো ভীষণ অবাক হয়। এসব আমি কি দেখছি টুকি? তুই তোর বাবার শরীরে বিষ তুলে নিলি? সাধারণ একটা টুনি ছানা হয়ে এসব কি করে সম্ভব? আজ আমি তোর কি রূপ দেখলাম? টুনি যখন টুকিকে এসব বলছিল তখনই সেখানে তান্ত্রিক কালু কাক আসে, আর কালু কাক টুনির কথা শুনে বলে, এটা অস্বাভাবিক কিছু নয় টুনি। তোর মেয়ে একটা বিষকন্যা, তাই তো তোর মেয়ে অনেক শক্তিশালী। আর সাপের বিষ তো তোর মেয়ের বিষের কাছে খুবই তুচ্ছ। এসব আপনি কি বলছেন তান্ত্রিক? আমার মেয়ে বিষকন্যা? কিন্তু ও তো আমার ছানা, ও কি করে বিষকন্যা হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসলে টুকি, মা মনসার আশীর্বাদের সন্তান এটা। আর সন্তান পাওয়ার জন্য তুই যে দুধ খেয়েছিলি, সেখানে তোর আগেই একটা বিষাক্ত নাগিন এসে তোর রাখা দুধ খেয়ে নিয়েছিল। তাই তোর মেয়ে এমন বিষকন্যা হয়েছে আর অধিক শক্তির অধিকারী হয়েছে। তুই তোর মেয়েকে আমার হাতে তুলে দে বলছি। আমি তার বিনিময়ে তোকে অনেক টাকা পয়সা দিব, আর তোর মেয়েকে দিয়ে আমি আমার সব ইচ্ছে পূরণ করব। এ আপনি কি বলছেন? আমি আমার ছানাকে কিছুতেই আপনাকে দিব না। টুকি বিষকন্যা হোক আর যাই হোক, ও আমার ছানা। কারণ আমি বুঝতে পেরেছি আপনি আমার টুকিকে দিয়ে অসৎ কাজ করাতে চাইছেন, তাই তো? তাই আপনি যতই আশা করে থাকুন না কেন, আপনার আশা কখনো সফল হবে না। কি কি বললি তুই? দিবি না তোর ছানাকে? তুই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছিস? তোর কপালে দুঃখ আছে। এ কথা বলে কালু কাক টুনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এদিকে টুকি ভীষণ রেগে যায়, আর টুকি সাপের রূপ ধারণ করে আর কালু কাককে দংশন করে মেরে ফেলে। এদিকে টোনা টুনি অনেক ভয় পেয়ে যায়। এরপর আবারও টুকি নিজের রূপে ফিরে আসে। বাবা মা, ভয় পেও না তোমরা। আমি কালু কাককে শাস্তি দিতে অমন রূপ ধারণ করেছিলাম। তবে আমি তোমাদের কখনো ক্ষতি করব না। আমি তো তোমাদেরই ছানা, বলো। টুকির বাবা মা টুকির এমন রূপ দেখে ভয় পায় না, বরং তাকে নিজের মেয়ে বলেই আপন করে নেয়। আর টুকিও তার বাবা মার সাথে অনেক সুখেই দিন কাটাতে থাকে।